2022 সালে রিলিজ হওয়া এই OnePlus 10 Pro এখন যদি আপনি 2024 সালে কেনেন তাহলে সেটা যুক্তিযুক্ত হবে কিনা, কারণ এই ফোনটা এখন প্রিয়ড মার্কেটে 40 থেকে 45,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। তবে এটার যে স্পেসিফিকেশন আছে সেটা কিন্তু একদম টপ নচ কোয়ালিটির, একদম বেস্ট লেভেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে যেসব আপনি স্পেসিফিকেশন চান সেগুলো কিন্তু এখনো 2024 সালে এসে এটা মিট আপ করতে পারে। তো এইটা আসলে এখন কেমন হবে, আমি এটা ব্যবহার করতে যাই অ্যান্ড্রয়েড 14ও আপডেট দিয়েছি। সো 14 আপডেট দেওয়ার পরে এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, আপনারা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন যদি কিনতে চান বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক, ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন যদি ফোন না কেনেন, এক্সচেঞ্জ না করতে চান, তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে তারা কোনো অফার দিলে আপনার সেটা দেখে নিতে পারবেন। তো প্রথমে এটার ডিজাইন এবং স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। এটার ফ্রন্টে যদি দেখেন তাহলে 6.7 ইঞ্চের একটা ম্যাসিভ ডিসপ্লে দেখতে পারবেন এবং এই ডিসপ্লেটা হালকা একটু কার্ভ ডিসপ্লে এবং দুই সাইডে কিন্তু বেজেল একদম নাই বললেই চলে এবং উপরে নিচে হালকা একটু বেজেল চিন রয়েছে। তো এটা ফ্রন্ট থেকে দেখে একদম পুরো একটা গ্লাসের ফোন মনে হয় এবং এইটার যে টেকনোলজি সেটা কিন্তু সুপারব একটা টেকনোলজি। এটা LTPO 2 ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। তো এইটাতে 120 হার্টজ রান করে এবং LTPO হওয়ার কারণে এটা কিন্তু এই যে রিফ্রেশ রেটটা রয়েছে সেটা ডাইনামিকলি চেঞ্জ হতে থাকে। সো ব্যাটারি লাইফও কিন্তু সেটা ভালো এবং খুব আপডেটেড একটা টেকনোলজি এবং এই যে ডিসপ্লেটা সেটা HDR10 সাপোর্ট করে এবং এইটার যে ব্রাইটনেস সেটা কিন্তু একদম সুপারব। আপনি ডে লাইটে একদম ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এইটার যে স্পেসিফিক্যালি কালারটা সেটা কিন্তু একদম মানে কি বলবো, এটা টপ নচ কোয়ালিটির একটা ডিসপ্লে এবং এটার কালার ভিউইং এক্সপিরিয়েন্সটা এটা দিয়ে আপনি মিডিয়া কনজাম্পশন করতে গেলে বা ডিসপ্লের দিকে তাকালে আপনার আসলে এইটা ভালো লাগবেই। এবং এইটার ডিসপ্লে ঠিক উপরে আপনি যদি এই বাম সাইডে দেখেন তাহলে এখানে একটা ক্যামেরা কাট আউট আছে, 32 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং এই নিচের দিকে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। এটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, তবে এটা খুবই মানে ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে এবং সেই সাথে সাথে এটাতে কিন্তু ফেস আনলকটা রয়েছে। তো ফেস আনলক একদম প্রপার লাইট ছাড়া কিন্তু কাজ করে না। সো সেটার পর রিলাই করা যাবে না, তবে আপনি এটা ফিঙ্গারপ্রিন্টকে রিলাই করতে পারবেন, সেদিক থেকে আসলে কোনো কমপ্লেন নাই। এবং ডিসপ্লের উপরে যে প্রোটেকশনটা রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। সো খুবই সুন্দর একটা প্রোটেকশন তো রয়েছেই। এবং যদি ব্যাক সাইডে দেখেন, ব্যাক সাইডে কিন্তু খুব বড় সড়ো একটা ক্যামেরা বাম্প আপনার চোখে আগেই পড়বে এবং এখানে 3টা ক্যামেরা সেন্সর সাথে হ্যাসেল ব্লেড লেখা আছে। তো হ্যাসেল ব্লেড মূলত এই ক্যামেরাটাকে টিউনিং করেছে এবং এখানে যে 3টা ক্যামেরা সেন্সর তার মধ্যে মেইন যে সেন্সর সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার ফোকাল লেন্থ হলো 23 mm এর। এছাড়া একটা আলট্রা ওয়াইড সেন্সর এখানে রয়েছে যেটা 50 মেগাপিক্সেলের এবং একটা টেলিফটো লেন্স রয়েছে 8 মেগাপিক্সেলের। তো এটার ক্যামেরা যে স্পেসিফিকেশন সেটা কিন্তু একদম টপ নচ কোয়ালিটির, হ্যাসেল ব্লেড লেখা। তো অ্যাকচুয়ালি এটার ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন সেটা আমরা ক্যামেরা সেকশনে দেখবো। তাছাড়া এখানে একটা ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন, P2D50T লেখা আছে, এটার মিনিং আসলে আমি জানি না। তারপরে এটার যে ক্যামেরার বামটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মোটামুটি স্লিম আছে, অত বেশি থিকার না, থিকনেস অনেক কম। তবে আমার কাছে আসলে পার্সোনালি এই ক্যামেরা বামটা অত বেশি ভালো লাগে না। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তাছাড়া এটা যে গ্লাস ব্যাকটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গোল্ডেন গ্লাস 5 এর একটা গ্লাস এবং এটার ফিনিশটা কিন্তু খুব একটা ম্যাট ফিনিশ রয়েছে। সো এটা দেখতে খুবই ভালো লাগে এবং হাতে ধরে আসলে একদম সুপার কমফোর্ট লাগে, কারণ ফোনটা কিন্তু খুব কার্ভ ফিনিশ হওয়ার কারণে এটা এবং এইটার যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো হাতে ধরে সুপার কমফোর্ট লাগে এবং বিল্ড কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটির। যেমন দামে এই ফোনটা কেনা হয় সেই দামে এরকম একটা বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে কমপ্লেন করা যায় না। তবে এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এই ফোনটা হাতে ধরলে খুব মানে স্লিপারে কেমন জানি হাত থেকে পড়ে যায় এরকম। তো এটা আসলে ব্যবহার করতে গেলে একটা কেস ব্যবহার করা ম্যান্ডেটরি, না হলে হাত থেকে কখন আসলে পড়ে যাবে আপনি নিজেও জানবেন না। তাছাড়া ফোনটার যদি আপনি সাইড বাই সাইড দেখায় তাহলে একদম বটমে এখানে সিম স্লট রয়েছে। এটার কোনো মডেলে সিঙ্গেল সিম রয়েছে, কোনটা ডুয়াল সিম রয়েছে। তাছাড়া একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সর্বোচ্চ 80 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারে, কোনোটা আবার 65 ওয়াট রয়েছে। এবং তাছাড়া এটাতে যে স্টিরিও স্পিকারটা আপনি দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে, এটা কিন্তু একদম সুপার একটা সাউন্ড কোয়ালিটি, খুবই লাউড সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে। সো ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন যখন আপনি কিনবেন তখন কিন্তু আসলে কোনো দিক থেকে স্যাক্রিফাইস থাকলে চলবে না। এবং এটাতেও আসলে এই দিক থেকে বা সাউন্ডের দিক থেকে, চার্জিং স্পিড বা এখনো পর্যন্ত যতগুলো বললাম কোনো জায়গায় আসলে ওরকম স্যাক্রিফাইস নাই। এবং তাছাড়া এটা যদি আপনি ডান সাইডে দেখেন উপরে মিউট সুইচ রয়েছে, এটা আসলে OnePlus-এর একটা ডিজাইন, অ্যাপেলে এরকম ডিজাইন আছে। তবে এইটা আসলে খুব বেশি যে রিলায়েবল তা আমার কাছে মনে হয় না, কারণ এটা বাটনগুলো এই ছোট্ট একটু জায়গায় 3টা বাটন থাকার কারণে কোন সময় আসলে কি করতেছেন বা ফিডব্যাকটা আসলে ওরকম আমার কাছে ভালো লাগে না। এবং এই বাটনগুলো খুব স্লিম হওয়ার কারণে আসলে হাতে ধরে ওরকম মানে বাটন ক্লিক করে বা স্লাইড করে অত বেশি মজা পাওয়া যায় না। এবং এটার নিচেই কিন্তু একটা পাওয়ার বাটন রয়েছে। বাম সাইডে যদি দেখেন তাহলে একটা ভলিউম বাটন এবং
উপরে সাইডে জাস্ট একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। সো ওভারঅল প্রিটি ক্লিন এবং বেশ সুন্দর একটা ডিজাইনের স্মার্টফোন। তবে ওভারঅল এই বাজেটে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন এবং ফ্ল্যাগশিপ লেভেলের বিল্ড কোয়ালিটি বা স্পেসিফিকেশন এটাতে রয়েছে। এবং এটাতে পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সের জন্য এটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 একটা প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু একদম জাতিগতভাবেই অনেক হিট হয়ে থাকে। যতগুলোই ফোন এখনো পর্যন্ত ব্যবহার করলাম সবগুলোই কম বেশি হিট হয়ে থাকে এবং এটাতেও আসলে সেম একই জিনিস, এটা অনেক হিট হয়। তবে S22 স্যামসাং আমি ব্যবহার করতেছি ফর এ লং টাইম, ওইটাতে অ্যান্ড্রয়েড 14 আপডেট দেওয়ার পরে অনেক হিটিং ইস্যু কমে গেছে, মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। বাট আমি এটা আসলে অ্যান্ড্রয়েড 14 আপডেট দেওয়ার পরেও হিটিং ইস্যু এরকম কমেনি। তো হিটিং ইস্যুর কারণে যে আপনার পারফরমেন্স ড্রপ হচ্ছে ব্যাপারটা এরকম না, বাট ফোনটা আসলে অনেক গরম হয়। যেমন আপনি গেমিং করতে গেলে অনেক গরম হয়ে যাবে, আপনি যদি একদম একটু ক্যামেরা ওপেন করেন বা একটু ভিডিও টিডিও করেন তাহলে দেখবেন যে পুরো আগুন হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তাছাড়া পারফরমেন্স ওয়াইজ এটাতে আসলে কোনো প্রকার প্যারা নাই, কারণ এটাতে পেয়ার করতেছে 8GB র্যাম, সেই সাথে সাথে 120 Hz LTPO একটা ডিসপ্লে এবং অক্সিজেন ওএস। তবে অক্সিজেন ওএস নিয়ে আমার কাছে যে মানে কমপ্লেনটা বা আমার কাছে খারাপ লেগেছে যেটা, এটা আসলে কমপ্লেন না, কারণ এটা খুবই স্মুথলি চলে, ডেইলি লাইফে ইউজ করতে গেলে কোনো প্রকার হ্যাংল্যাগ পাওয়া যায় না এবং খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে এটার স্ক্রিনটা আমার কাছে আসলে ভালো লাগেনি। কেন ভালো লাগে নাই, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটার স্ক্রিনটা চাইনিজ ফোন টাইপের। লাইক আমি যখন স্যামসাং ইউজ করি, অ্যাপেল ইউজ করি, তখন দেখা যায় যে তাদের ইউনিক একটা ব্যাপার থাকে। যখন আমি পিক্সেল ইউজ করতেছি তখন একদম স্টক অ্যান্ড্রয়েড এবং ওইটা মানে কেমন পশ একটা ভাব থাকে। তবে এই ব্যাপারটাই, এই যে ইউআইটা, এই ইউআইটা আসলে আমি পশ ব্যাপারটা দেখিনি। কেমন আমার কাছে মনে হয় যে খুব সস্তা টাইপের একটা ফোন। মানে এইরকম দাম দিয়ে যখন আপনি একটা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন তখন তার এক্সপিরিয়েন্সটা আসলে একটু ইউনিক হওয়া দরকার। তবে আমার কাছে আসলে এটার ইউআইটা ওইরকম ভালো লাগে না। তবে পারফরমেন্সে কোনো ঘাটতি নাই, যে কোনো প্রকার গেমিং বা যে কোনো প্রকার হেভি টাস্কিং করতে গেলে এটা একদম ইজিলি চলে এবং ডাইনামিক রিফ্রেশ রেট হওয়ার কারণে স্ক্রোল করতে গেলে, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে গেলে খুবই সুন্দর এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং আপনি যদি সিনেমা দেখেন বা ইউটিউব ভিডিও টিডিও দেখেন একদম হোল নিউ একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে এবার আসা যাক যে এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। ক্যামেরার জন্য এটাতে যে 3টা সেন্সর ব্যবহার করা হয়েছে, তার 3টা সেন্সর দিয়ে আপনি প্রপার লাইটে একদম টপ নচ কোয়ালিটির পিকচার পাবেন, সেটা আলট্রা ওয়াইড হোক, মেইন সেন্সর হোক বা টেলিফটো লেন্স। এবং খুব শার্প ইমেজও পেয়েছি, ডাইনামিক রেঞ্জও খুব ভালো ক্যাপচার করে একদম যে কোনো সিনারিওতে। এবং নাইট মুডেও দেখেছি যে খুব সুন্দর ওয়েল এক্সপোজ পিকচার এটার মধ্যে পাওয়া যায়। ডাইনামিক রেঞ্জ এবং রাতের বেলায় খুব হাই লাইটটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে একদম লো লাইটের যেসব জায়গা আছে সেগুলোকে খুব সুন্দর ব্রাইট করতে পারে। সো আমি দেখেছি যে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে নাইট মুডে টেলিফটো লেন্সের পিকচারগুলো অত বেশি শার্প হয় না। তবে ওভারঅল আর যে 2টা সেন্সর আছে সেই 2টা দিয়ে খুব সুন্দর পিকচার আপনি পাবেন। এটা ওভারঅল পিকচার কোয়ালিটির জন্য এটা নিয়ে আসলে কোনো প্রকার কমপ্লেইন হবে না, খুবই ভালো একটা ক্যামেরা সেটআপ। এবং এটার কালারটা একটু ডিফারেন্ট। এই যদি আপনি স্যামসাংয়ের সাথে মিলান, স্যামসাংয়ের সবসময় আলাদা একটা টোন থাকে, আইফোনের একটা আলাদা টোন থাকে এবং এদিকে পিক্সেলেরও কিন্তু আলাদা একটা টোন থাকে। সেই দিক থেকে ওয়ানপ্লাসেরও কিন্তু একটা ডিফারেন্ট টোন আছে, যেটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। তবে এই পিকচারগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি থাকে, একটু হালকা স্মুথ ফেস থাকে এবং কালারগুলো একটু পপ করা থাকে। সো ওভারঅল ক্যামেরা নিয়ে আসলে আমার মনে হয় না কোনো কমপ্লেইন থাকবে। এবং এটা পোর্ট্রেটের কথা যদি বলি, পোর্ট্রেটের জন্য এটা কিন্তু যে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর সেটাই ব্যবহার করে, টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট তোলার কোনো অপশন নয়। এবং এটার পোর্ট্রেট এক্সপিরিয়েন্স খুবই ভালো, এটার এজ ডিটেকশনও খুবই ভালো, কালার ওভারঅল খুবই সুন্দর একটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এজ ডিটেকশনও যথেষ্ট স্মার্ট। সো এটা নিয়ে কোনো কমপ্লেইন নাই। এবং এইটার যে সেলফি ক্যামেরা আছে, সেলফির যে 32 মেগাপিক্সেলের সেন্সর সেটা নিয়ে আসলে আমি খানিকটা হতাশ হয়েছি, কারণ এটার মেইন যে ক্যামেরা সেন্সর সেগুলো দিয়ে যত ভালো পিকচার পাওয়া যায় সেই তুলনায় সেলফি দিয়ে অত ভালো পিকচার পাওয়া যায় না। তার মেইন প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে যে ফোকাস অত বেশি ভালো ধরতে পারে না এবং শার্পনেসের অনেক ঘাটতি আছে, যে কারণে এটার সেলফির এক্সপিরিয়েন্স আসলে আমার কাছে অত ভালো লাগেনি। তবে এটা দিয়ে পোর্ট্রেট সেলফি তোলা যায়, নর্মাল সেলফি তোলা যায়। এবং তাছাড়া এইটার টোটাল ক্যামেরা সেটআপ নিয়ে হালকা একটা প্রবলেম আমি দেখেছি, সেটা হচ্ছে যে আপনি যখন লো লাইটে তুলবেন, মানে এটা খুব স্লো শাটারে তোলে, যে কারণে যদি হালকা একটু শেকি হয়ে যায় আপনার পিকচারগুলো ব্লারি আসে যাবে। তো যখন আপনি লো লাইটে ছবি তুলতে যাবেন তখন আপনাকে খুব একটু স্টেডি করে ধরতে হবে, তাহলে আসলে প্রপার একদম শার্প ছবি পাবেন। তাছাড়া এটা যদি ভিডিও কোয়ালিটি কথা বলি, তাহলে ভিডিওতে যে প্রবলেমটা আমার কাছে ফেস করেছি মেইন, সেটা হচ্ছে যে ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি লেন্স শিফটিং করতে পারবেন না, মানে একটা একটা করে লেন্স শিফটিং আপনি করতে পারবেন না, যেমন অন্যান্য স্যামসাংয়ে বা পিক্সেলে বা আইফোনে যখন আপনি ভিডিও প্রেস করেন তখন বিভিন্ন লেন্সে স্পেসিফিকভাবে শিফট হতে পারবে, সেটা আসলে এটাতে নাই। এটা একদম একটানা জুম হয়ে যেতে হয়, নাহলে হালকা হালকা যেতে হয়। সো
একদম আনইন্টারাপ্টলি জুম করে ভিডিও এটা করা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে লেন্স শিফটিংটা খুব বেশি ইজি না। সো ওই ইউআইটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, খুবই স্টেবল ফুটেজ পাওয়া যায়। তবে রাতের বেলা দেখা যায় একটু বেশি গ্রেইন চলে আসে। এবং এটা সেলফি ক্যামেরা ভিডিওর কথা যদি বলি, সেলফি ক্যামেরাতে দুঃখজনকভাবে অনলি ফুল এইচডি শ্যুট করা যায়, তবে মেইন ক্যামেরা দিয়ে কিন্তু 4K শ্যুট করা যায়, 8Kও শ্যুট করা যায়। তবে 8K আসলে রেকমেন্ডেড না, সব লেন্স দিয়ে হয় না। তবে এটা সেলফি ক্যামেরার ভিডিও স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এটা হলো OnePlus 10 Pro সেলফি ক্যামেরার ভিডিও। তো এখানে একটা জিনিস খারাপ আমার প্রথমেই লেগেছে, সেটা হচ্ছে এটা দিয়ে 4K শ্যুট করা যায় না। তো এত দামি একটা ফোন দিয়ে কিন্তু ডেফিনেটলি আপনি 4K শ্যুট করার আশা করতেই পারেন। তারপরে এটাতে যে ফুল এইচডি শ্যুট করা যায় সেটা আসলে কেমন, কতটুকু স্টেবল এবং সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে। আমার আশেপাশে কিন্তু বেশ গাড়ি যাচ্ছে, তো এখানে কিন্তু ভালোই সাউন্ড আছে। সো যারা আসলে ব্লগ করতে চান, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাদের জন্য ফোনটা আইডিয়াল হবে কিনা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে হোপফুলি আপনারা দেখে ফেলতে পারবেন। তো এবার আসা যাক যে এটার ব্যাটারি ব্যাকআপ কেমন। এটাতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। সো 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু মোর দ্যান ইনাফ এখনকার যেসব ফোনগুলো আছে সেগুলোকে রান করার জন্য, এবং এখনকার প্রসেসরগুলোও কিন্তু যথেষ্ট আপনার পাওয়ার এফিশিয়েন্ট রয়েছে। এটাতেও আসলে নো এক্সেপ্ট, এবং এটা যে ডিসপ্লে, এলটিপি ডিসপ্লে। সো ওভারঅল ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে এই ফোনটা নিয়ে প্যারা খেতে হয় না। এটা আমি 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে ডেইলি লাইফে ইউজ করতে গেলে দেখা যায় যে আমরা একটু আরও ভালো পেতে পারি, এবং যদি আপনি এটা ডাইনামিক রিফ্রেশ রেটকে 60 হার্টজে নিয়ে চলে আসেন তাহলে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং 60 হার্টজে ব্যবহার করতে যে আপনার কাছে খারাপ লাগবে বা স্মুথনেস কম পাবেন, ব্যাপারটা আসলে এরকম নয়। সো ওভারঅল ব্যাটারি ব্যাকআপ নিয়ে ডেফিনেটলি এই ফোনটা ব্যবহার করতে যে আপনাকে প্যারা খেতে হবে না। তো এটা ছিল আমার মূলত OnePlus 10 Pro এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।